আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং এই মুহূর্তে যে যেখান থেকে আজকের লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছেন সবাইকে আহমেদ বানী একাডেমির অনলাইন স্কুল থেকে স্বাগত। শিক্ষার্থীরা, আমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সামনে পঞ্চম অ্যাসাইনমেন্টের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হলাম। অর্থাৎ পঞ্চম সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ক্লাস আজকে পরিচালিত হবে। তো আজকের পাঠ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় 4 ও 6, অর্থাৎ অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু দুইটি অধ্যায়ের সাথে রিলেটেড, তাই আমরা দুইটি অধ্যায়ই আজকে তোমাদের সাথে আলোচনা করব। আজকে যারা এই মুহূর্তে আমার শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছো, সবাই তোমরা তোমাদের কমেন্টসে তোমাদের নাম, রোল একটু জানিয়ে রাখো, যাতে পরবর্তীতে আমি দেখতে পারি কে কে অংশগ্রহণ করেছো। তো দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই যুক্ত হয়েছো। হ্যাঁ, আরিফ যুক্ত হয়েছো, নাজমুস সাকিবা যুক্ত হয়েছো, ধন্যবাদ সবাইকে। বাকিদেরও যুক্ত করো। তো আজকের বিষয়বস্তু অধ্যায় 6 ও 4। তো আমরা দেখি আজকে কি আছে। আমরা প্রথমেই স্ক্রিনে একটা ছবি দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে টমেটো আর সবজির কিছু মূল্য দেয়া আছে। 1 কেজি টমেটোর দাম 60 টাকা, সবজির মূল্য 40 টাকা। এখানে একটা গাড়ি দেয়া আছে, এখানে তোমার ওয়ার্ড্রপ দেয়া আছে 1,10,000 টাকা। অর্থাৎ এখানে দুই ধরনের প্রোডাক্ট আছে, যেগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ প্রয়োজনীয় জিনিস আমরা প্রতিনিয়তই কিনি, ঘন ঘন কিনি, কিন্তু আমরা আমাদের ব্যবহার্য যে গাড়ি, ওয়ার্ড্রপ, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ক্রয় করি না। কেন ক্রয় করি না? কারণ প্রতিনিয়ত এগুলো চেঞ্জ দরকার হয় না। এই কারণে আজকের পার্ট এটার সাথে রিলেটেডই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ আমরা যে লেনদেনগুলো করি এটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেন। আর আরেকটু অধ্যায় আমরা আলোচনা করব, মানে পরের অধ্যায়টা, যেহেতু অ্যাসাইনমেন্ট আছে, ষষ্ঠ অধ্যায় জাবেদার ইনিশিয়াল ধারণা এবং জাবেদার ছক ও সাধারণ জাবেদা লিখন। তো এর প্রেক্ষিতে আমরা দেখি আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আমরা চিনতে পারবো, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করতে পারবো, জাবেদার ধারণা ব্যাখ্যা করতে পারবো, সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে পারবো। অর্থাৎ এখানে যে 4টি শিখনফল আমি দিয়েছি তোমাদের, এই 4টি শিখনফলের আলোকেই আজকে আমরা ক্লাসটি শেষ করে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই যুক্ত থাকবে। তো প্রথম শিখনফল মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এখানে একটা আমি ছক আঁকলাম, দেখো। লেনদেন হতে সুবিধাভোগ, অর্থাৎ কিছু লেনদেন আছে যেটা থেকে সুবিধাভোগ দীর্ঘ সময় ধরে চলতে থাকে, আবার কিছু লেনদেন আছে যেটা থেকে স্বল্প সময় সুবিধাভোগ করা হয়। আবার কিছু লেনদেন আছে পুনরাবৃত্তি বা সংখ্যা, এটা হচ্ছে লেনদেনটা বারবার হয় না, মানে অনিয়মিত যাকে বলা হয়। আবার কিছু লেনদেন আছে নিয়মিত হয়। আবার কিছু লেনদেনের টাকার অ্যামাউন্ট হচ্ছে বড়, আবার কিছু লেনদেন এর টাকার অ্যামাউন্ট হচ্ছে ছোট। এই যে আমার হাতের এই সাইডটা, অর্থাৎ দীর্ঘমেয়াদী অনিয়মিত বড় অঙ্কের, দীর্ঘমেয়াদী অনিয়মিত বড় অঙ্কের, এখানে স্বল্পমেয়াদী নিয়মিত ছোট অঙ্কের। এই যে ক্যারেক্টারটা, এই দিকের ক্যারেক্টারটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের, আর এই দিকের ক্যারেক্টার হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ যে লেনদেনের ফলাফল দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, যে লেনদেনটা অনিয়মিত এটাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো, যে লেনদেন এর টাকার অ্যামাউন্ট বড় এটাকেও আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। আর যে লেনদেনের ফলাফল স্বল্পমেয়াদী
এবং নিয়মিত হয়, টাকার অ্যামাউন্ট ছোটো হয়, এটাকে বলবো আমরা মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ লেনদেনকে তার প্রকৃতি অনুযায়ী দুইটা ভাগে ভাগ করেছে, মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেন। শিক্ষার্থীরা একটু পরে তোমাদের এই বিষয়ে একটা কুইজ প্রতিযোগিতা হবে, লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তোমার মূলধন জাতীয় লেনদেনের দুই একটা ক্যারেক্টার তোমাদের জিজ্ঞেস করা হবে। এই কারণে তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। অর্থাৎ এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, দালান কোঠা ক্রয় বিক্রয়, মেশিন বা যন্ত্রপাতি কলকবজা ক্রয় বিক্রয় এখানে হচ্ছে। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝলাম, যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছরের অধিক সময় সুবিধা পাওয়া যায় এবং টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেনগুলো হচ্ছে অনিয়মিত, এটাকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। যেমন আমি একটা দালান কোঠা কিনলাম, এটা তো আমি ঘন ঘন কিনবো না, অর্থাৎ 1 বছরের অধিক সময় একাধিক বছর এটা থেকে সুবিধা নিব, এই কারণে এটাকে আমরা বলবো মূলধন জাতীয় লেনদেন। আবার এখানে যন্ত্রপাতি ক্রয় করেছি, এটাও 1-এর অধিক বছর আমরা সুবিধা ভোগ করব, এই কারণে এটাকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। অলরেডি আমরা দুটো উদাহরণের মাধ্যমে মূলধন জাতীয় লেনদেন শিখে ফেললাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। হ্যাঁ, এখানে ডিম ক্রয় বিক্রয় হচ্ছে, ডিমের দোকান, বাসা ভাড়া, অফিস ভাড়া, অর্থাৎ আমাদের দৈনন্দিন যে কাজগুলো হয়, পণ্য ক্রয় বিক্রয় আমাদের করতে হয়, ভাড়া প্রদান করতে হয়, এগুলো হচ্ছে নিয়মিত লেনদেন। অর্থাৎ যে লেনদেন স্বল্প সময় 1 বছর বা তার কম সময় সুবিধা পাওয়া যায় অথবা দেওয়া হয়, এটাকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। এটা টাকার অ্যামাউন্ট ছোট থাকবে, লেনদেনটা নিয়মিত হবে, এই হলো মুনাফা জাতীয় লেনদেন। শিক্ষার্থীরা আমরা একটু লেনদেনের শ্রেণী বিভাগটা স্ক্রিনে দেখি। মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন, অর্থাৎ লেনদেনকে তার প্রকৃতি অনুযায়ী প্রধানত দুইটা ভাগে ভাগ করছে। যে লেনদেনের ফলাফল দীর্ঘমেয়াদী, যে লেনদেনটা হচ্ছে অনিয়মিত অর্থাৎ বারবার হয় না, একবার হলে দীর্ঘদিনের ফল বা সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। আর যে লেনদেনের ফলাফল স্বল্পমেয়াদী এবং নিয়মিত সংগঠিত হয়, টাকার অ্যামাউন্ট ছোটো হয়, এটাকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। যেমন পণ্য ক্রয় করেছি, এটা বছরে একাধিকবার হয়। যদি আমরা আমাদের ব্যক্তি জীবন চিন্তা করি, আমাদের পারিবারিক জীবন, আমাদের পরিবারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে মৌলিক চাহিদা, এর মধ্যে খাদ্য খাতে ক্রয় এটা তো প্রতিনিয়ত করতে হচ্ছে, বস্ত্র প্রতিনিয়ত করতে হচ্ছে। আমি যদি আমার বাসার জন্য একটা ফ্রিজ কিনি অথবা একটা টিভি কিনি, এটা তো আর আমি 1 বছরে একাধিকবার টিভি ফ্রিজ ক্রয় করব না, অর্থাৎ এটা হচ্ছে অনিয়মিত লেনদেন। সো এটাকে আমরা বলবো মূলধন জাতীয় লেনদেন। আর আমি খাদ্য ক্রয়, পোশাক ক্রয়, চিকিৎসা ক্রয়, বাসা ভাড়া প্রদান, এগুলো আমাদের প্রতিনিয়ত করতে হচ্ছে, এগুলোকে বলবো আমরা মুনাফা জাতীয়। এখন প্রশ্ন হচ্ছে, মুনাফা জাতীয় লেনদেন আবার প্রাপ্তি প্রদান আছে, মূলধন জাতীয় লেনদেনের প্রাপ্তি এবং প্রদান আছে। তুমি যদি প্রথমেই ধরতে পারো এটা কি মূলধন জাতীয় লেনদেন না মুনাফা জাতীয় লেনদেন, ধরো তুমি বুঝতে পারলা এটা মূলধন জাতীয়। যেমন ফ্রিজ ক্রয়, এখন ফ্রিজ ক্রয়ের ফলে আমার টাকা কি আসবে না যাবে? তোমরা নিশ্চয় উত্তর দিবে স্যার টাকা চলে যাবে। তো টাকা যদি চলে যায় তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় প্রদান। প্রথমে তো ধরতে পারলাম মূলধন জাতীয় লেনদেন, এরপর তুমি বুঝতে পারলা মূলধন জাতীয় প্রদান বা ব্যয়। আবার আমি যদি ব্যাংক থেকে 5 বছর মেয়াদের জন্য ঋণ গ্রহণ করি, 5 বছর আগে আমার এই টাকা পরিশোধ করতে হয় না, সো এই লেনদেনটাও হচ্ছে অনিয়মিত। যেহেতু এটা অনিয়মিত, এর মানে এটাকে আমি বলবো মূলধন জাতীয় লেনদেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি না মূলধন জাতীয় ব্যয়? যেহেতু ঋণ নেওয়ার ফলে আমার টাকা আসবে, টাকা পেয়েছি বা পাবো, সো এটাকে আমি বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। তো এরকম মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ আমাদের টোটাল নবম দশম শ্রেণীর বইতে 3টা বা 4টা পড়লেই আমাদের টোটাল আমরা চিনতে পারবো। এক হচ্ছে মালিক যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে, ব্যবসা গুটিয়ে ফেলার আগে এই টাকা মালিককে পরিশোধ করতে হয় না, সো এটাকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর ব্যাংক থেকে আমরা ঋণ গ্রহণ করি অথবা বন্ধকি ঋণ গ্রহণ করি। আমরা যে ঋণ গ্রহণ করলাম এই ঋণের একটা মেয়াদ থাকে, এই মেয়াদের আগে ঋণের অর্থ পরিশোধ করতে হয় না, সো এটাকেও আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। আবার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় অকেজো কোনো স্থায়ী সম্পদ পড়ে থাকে, যেমন পুরাতন টেবিল থাকতে পারে, পুরাতন কম্পিউটার থাকতে পারে, পুরাতন রেফ্রিজারেটর থাকতে পারে। এগুলো
আমরা যদি বিক্রি করে দেই, এই বিক্রয়কৃত টাকাটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসে, বাট এটা কিন্তু নিয়মিত লেনদেন না। সো এটাকেও আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো, বাট এটার ফলে টাকা পেয়েছি, সো এটা মূলধন জাতীয় প্রাপ্তি। আর মুনাফা জাতীয় এরকম দুই প্রকার, প্রাপ্তিও হয়, প্রদান হয়, অর্থাৎ কর্মচারীর বেতন প্রদান, দোকান ভাড়া প্রদান, এগুলোর আমাদের নিয়মিত লেনদেন, অর্থাৎ টাকা চলে যাচ্ছে, সুতরাং এটাকে বলবো মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। আর যদি আমরা কোনো উৎস থেকে টাকা পাই, যেমন ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, পণ্য বিক্রয়, এগুলোর ফলে আমরা টাকা পাচ্ছি, সো এটাকে বলবো আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল এটা একটু এখন চলে যাচ্ছি, এগুলো যে ভাগটা, শ্রেণী বিভাগটা আমি একটু তোমাদের দেখিয়ে চলে যাচ্ছি। প্রাপ্তি, আয়, অর্থাৎ এগুলো আমি অলরেডি আলোচনা করেছি। এখন আমি একটু দেখে নিতে চাচ্ছি কারা কারা আমার ক্লাসে যুক্ত হয়েছে। অনেকেই যুক্ত হয়েছে, মাশাল্লাহ। আশফাক আলী যুক্ত হয়েছে, নাইস প্রেজেন্টেশন। রুমেলও দেখা যাচ্ছে যুক্ত হয়েছে, রেনি যুক্ত হয়েছে, আমাদের ইনচার্জগণ আছেন। ধন্যবাদ সবাইকে ক্লাসে যুক্ত থাকার জন্য। আমরা অলরেডি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের শ্রেণী বিভাগটা দেখে ফেললাম। এবার আমাদের অ্যাসাইনমেন্টে যেই একটা উদ্দীপক দিয়েছে ক নম্বরে, নিম্নলিখিত লেনদেনগুলো হতে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তকে প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা করতে বলছি। অর্থাৎ এই লেনদেনগুলো আমরা পরে দেখব এটা কি মূলধন জাতীয় লেনদেন না মুনাফা জাতীয় লেনদেন, সেটা লিখব এবং কারণ লিখব, কেন মূলধন জাতীয়, কেন মুনাফা জাতীয়। শিক্ষার্থীরা তোমরা জানো ইতিপূর্বে আমি মূলধন জাতীয় লেনদেনের 3টি ক্যারেক্টার তোমাদের সামনে উপস্থাপন করেছি। নাম্বার 1 মূলধন জাতীয় লেনদেন হচ্ছে অনিয়মিত, নাম্বার 2 দীর্ঘমেয়াদে সুবিধা পাওয়া যায়, আর টাকার অ্যামাউন্ট হচ্ছে বড়। এই 3টা ক্যারেক্টার দেখলে আমরা বলবো মূলধন জাতীয় লেনদেন। তাহলে আমরা একটু পড়ে দেখি। ব্যবসার জন্য মেশিন ক্রয়, মেশিন ক্রয়, মেশিনটা কি আমরা বারবার ক্রয় করব না একবারই ক্রয় করব? নিশ্চয় একবার ক্রয় করব এবং এটা থেকে দীর্ঘদিন সুবিধা নিব এবং টাকার অ্যামাউন্টও বড় আছে। সো এটাকে আমরা কোন ধরনের লেনদেন বলবো? মূলধন জাতীয় লেনদেন। আবার দেখো, কৃত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান। কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে এর রক্ষণাবেক্ষণ খরচ, সংস্থাপন খরচ, চুনকাম খরচ, বসানোর খরচ আলাদা কোনো খরচ নামে দেখাতে হয় না, ওই স্ব সম্পত্তির নামে দেখাতে হয়। তাহলে সংস্থাপন ব্যয়টাও কি? মেশিন। সো এই মেশিন সংক্রান্ত যত খরচ আছে, এই সংস্থাপন খরচ বলো, যাই বলো না কেন, পরিবহন খরচ বলো, বাট এটার জন্য কিন্তু একবারই হবে, বারবার হবে না। সো এটাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। এখন মূলধন জাতীয়, এটার ফলে টাকা যায়, এর মানে মূলধন জাতীয় ব্যয়, এটার ফলেও টাকা যায়, এর মানে মূলধন জাতীয় ব্যয়। আমরা এগুলো এখন একটু ছকে সাজাবো, বইয়ে যেভাবে ছক দিয়েছে একটু তাহলে ছকটা দেখি। এরকম একটা ছক আমাদের নির্ধারণ করতে হবে। যদিও আমাদের বইতে এখানে কর্মিক নং দেয়া নাই, বাট এখানে থাকে কর্মিক নং দেয়া। আমি একটা এক্সট্রা ঘরে এঁকে দিয়েছি লেনদেনগুলোর সিরিয়াল ঠিক রাখার জন্য, তোমরাও এভাবে করে দিবে। তো আমাদের প্রথম লেনদেনটা ছিল মেশিন ক্রয়। আমরা লেনদেনটা এখানে নিয়ে আসি। মেশিন ক্রয় 50,000 টাকা। এখন এটা কোন শ্রেণীর লেনদেন? নিশ্চয় আমরা উত্তর দিব মূলধন জাতীয় লেনদেন। এখন মূলধন জাতীয় লেনদেন এখানে লিখলাম, এই যে মূলধন জাতীয় লেনদেন। তো এখন এই মেশিন ক্রয়ের ফলে আমাদের টাকা চলে যাচ্ছে, আর মানে ব্যয়, তাহলে এই কারণে লিখে দিয়েছি মূলধন জাতীয় ব্যয়। এখন কারণটা কি? ওই যে 3টা ক্যারেক্টার তোমাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম, 1 হচ্ছে অনিয়মিত, 2 হচ্ছে দীর্ঘমেয়াদে সুবিধা পাওয়া যায়, 3 হচ্ছে টাকার অ্যামাউন্ট বড়। তাহলে আমরা যে কোনো একটা ক্যারেক্টার লিখে দিলাম, অনিয়মিত এবং দীর্ঘকাল ব্যবহার করা যায়। তাহলে তোমরা এই লেনদেনটা চিনতে পারলে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নের দ্বিতীয় লেনদেন কি আছে এখানে নিয়ে আসছি। অগ্রিম দোকান ভাড়া প্রদান। এই যে এই অগ্রিম কথাটা যদি না থাকে, শুধু দোকান ভাড়া থাকে, তাহলে দোকান ভাড়া হচ্ছে নিয়মিত লেনদেন। আমাদের ক্যারেক্টারের মধ্যে ছিল যেগুলো বারবার করতে হয়, এটা নিয়মিত। তাহলে নিয়মিত লেনদেন বললে আমরা মুনাফা জাতীয় ক্যারেক্টারে নিব। বাট এখন কি মুনাফা জাতীয় ব্যয় না মুনাফা জাতীয় প্রদান? কোনো খরচের সাথে যদি অগ্রিম বা বকেয়া অন্তর্ভুক্ত থাকে তখন এটাকে আমরা বলবো মুনাফা জাতীয় প্রদান। সো এখানে শ্রেণীর মধ্যে লিখব মুনাফা জাতীয় প্রদান। এখন কারণটা কি হবে দেখো, নিয়মিত ব্র্যাকেটে লিখেছি চলতি খরচের সাথে
প্লাস অগ্রিম খরচ পরিশোধ, মানে দোকান ভাড়ার সাথে আরও 1 মাস বা 2 মাসের আমরা অ্যাডভান্স দিয়ে দিছি, দুইটাই আমরা পরিশোধ করছি, এগুলো সবই মুনাফা জাতীয় প্রদান, অর্থাৎ এই লেনদেনটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। তাহলে আমাদের লেনদেন ক্যারেক্টারের মধ্যে আছে মুনাফা জাতীয়, তারপর প্রাপ্তি না প্রদান, প্রদান। এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় লেনদেন, বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয়। শিক্ষার্থীরা তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, বিক্রয়ের উদ্দেশ্যে যা কিছু ক্রয় করা হয় এটাকে আমরা বলি প্রোডাক্ট বা পণ্য। বিক্রয়ের উদ্দেশ্যে যা কিছু ক্রয় করা হয় এটার নাম পণ্য, অর্থাৎ আমি গাড়ির বিজনেস করি, তাহলে গাড়িটা হচ্ছে আমার কাছে পণ্য। এখানে আমি গাড়ি কিন্তু ব্যবহারের উদ্দেশ্যে যদি কিনতাম তাহলে এটা দীর্ঘমেয়াদ ইউজ করতাম, বাট এখানে আমি কিন্তু ব্যবহারের উদ্দেশ্যে গাড়ি ক্রয় করিনি, আমি গাড়ি ক্রয় করেছি বিক্রয়ের উদ্দেশ্যে, অর্থাৎ এই গাড়িটা বিক্রি হয়ে যাবে, আবার গাড়ি ক্রয় করব, অর্থাৎ এই লেনদেনগুলো আমার নিয়মিতই হবে, অর্থাৎ এটা হচ্ছে পণ্য ক্রয়। পণ্য ক্রয় যেমন নিয়মিত লেনদেন বারবার ঘটে, এই লেনদেনটাও সেম, নিয়মিতই ঘটবে এবং বারবার ঘটবে, বারবার হবে, তাহলে এটাকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলবো। এখন মুনাফা জাতীয় প্রাপ্তি না প্রদান, নিশ্চয় মুনাফা জাতীয় প্রদান, অর্থাৎ টাকা গেছে, এই কারণে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলবো, মুনাফা জাতীয় ব্যয়। এবার চলে যাচ্ছি আমরা, এটা অনেকেই ভুল করবে, তার আগে একটু দেখে নেই কে কে যুক্ত আছো। প্রিন্স রেনি, ধন্যবাদ। জুনায়েদ শাহ স্যার, অনেক সুন্দর হচ্ছে, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, নেট প্রবলেম, অনেকেই দেখতে পারতেছে না, ঘোলা আসতেছে ছবি, হ্যাঁ ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, সবাই ক্লাসের সাথে যুক্ত থাকো। এবার আমরা আমাদের তৃতীয় প্রশ্ন, অর্থাৎ তৃতীয় 3 নম্বরে কি আছে একটু দেখে নিই, এটা নিয়মিত লেনদেন লিখে দিলাম। তৃতীয় লেনদেনে আছে কৃত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান 5,000 টাকা। ইতিপূর্বে আমি বলেছি মেশিন ক্রয়ের ব্যয় মেশিন হিসাবে লিপিবদ্ধ করতে হবে, মেশিন যেহেতু মূলধন জাতীয় ব্যয়, তাহলে এটাকেও আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো, তাহলে এটাও মূলধন জাতীয় ব্যয়। এটা হচ্ছে অনিয়মিত ও দীর্ঘকাল ব্যবহার হবে, যা মেশিন ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত। কেন এটা মূলধন জাতীয় ব্যয় হলো? এই মেশিন ক্রয়ের সাথে এটা যোগ করতে হবে, যেহেতু মেশিনটা মূলধন জাতীয় ব্যয়, অনিয়মিত লেনদেন, সো এটাকেও আমরা অনিয়মিত লেনদেনই বলবো। চলে যাচ্ছি আমরা আমাদের সর্বশেষ প্রশ্নে, বাকিতে পণ্য বিক্রয়। শিক্ষার্থীরা, একটা প্রতিষ্ঠানের নিয়মিত আয়ের উৎস হচ্ছে বিক্রয় বা সেবা বিক্রয়, তাই যেহেতু বিক্রয় প্রতিষ্ঠানের নিয়মিত লেনদেন, সুতরাং এটাকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলবো। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটাকে মুনাফা জাতীয় আয় না ব্যয়? অবশ্যই আয়, যেহেতু বিক্রি করলে আমরা টাকা ভবিষ্যতে পাবো, অনেক সময় বর্তমানেও পাই, যেহেতু বাকিতে হয়েছে অর্থাৎ ভবিষ্যতে পাওয়া যাবে, সো এটাকে আমরা মুনাফা জাতীয় আয় বলবো। এই যে মুনাফা জাতীয় আয় নিয়মিত। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে আলোচনা তোমাদের সামনে করলাম এবং যে ছকটি দেখালাম, এটা আমাদের এই অ্যাসাইনমেন্টের ক নাম্বার প্রশ্ন, এইভাবে উত্তর লিখতে হবে বুঝে বুঝে, অর্থাৎ এখানে যদি 5টা লেনদেন আছে, এই 5টা শুধু পারলেই হবে না মূলধন মুনাফা জাতীয়, আসলে তোমাদের ক্যারেক্টার বুঝে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াই হলো একজন শিক্ষার্থীর সার্থকতা, অর্থাৎ শিক্ষণফল অর্জন। তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে কিভাবে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সেগ্রিগেশন করা যায়, আলাদা করা যায়। এটা আলাদা করা তেমন কোনো কঠিন কাজ না, শুধু মনে রাখতে হবে নিয়মিত, অনিয়মিত। আরেকটা ক্যারেক্টার হচ্ছে টাকার অ্যামাউন্ট বড় এবং দীর্ঘকাল সুবিধা পাওয়া যায়। অনিয়মিত, টাকার অঙ্ক বড় এবং দীর্ঘকাল সুবিধা পাওয়া যায়। এই 3টা ক্যারেক্টার হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের। আর নিয়মিত, আরেকটা হচ্ছে টাকার অঙ্ক ছোট এবং বারবার ঘটে, এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের ক্যারেক্টার। এইভাবে আমরা এই লেনদেনের সেগ্রিগেশন করে ফেলব। এবার চলে যাচ্ছি আমরা আমাদের খ নম্বর প্রশ্নে। চলে যাচ্ছি আমরা আমাদের খ নম্বর প্রশ্ন, দেখি কি চেয়েছে। খ নম্বর প্রশ্নের আগে আমরা এখন কয়েকটি কুইজে অংশগ্রহণ করব। দেখি শিক্ষার্থীরা কুইজে অংশগ্রহণ করে সঠিক উত্তর দিতে পারো কিনা। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম কুইজ। ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম, দেখি লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থীরা দ্রুত উত্তর জানিয়ে দাও।
আমার প্রথম আলোচনা এগুলো ছিল। লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়? নাম্বার 1 6, 2, 5, 7। দেখি কে উত্তর পাঠিয়ে দিতে পারে সবার আগে। অলরেডি আমি একজনের উত্তর পাচ্ছি। নামিরা সম্ভবত বলছে স্যার 2 ভাগে ভাগ করা হয়। প্রিন্স রেনি সেও বলেছে 2 ভাগে ভাগ করা হয়েছে। আরও এখনই সঠিক উত্তর আমি জানাচ্ছি না, একটু ওয়েট করতেছি। তোমরা দ্রুত উত্তর পাঠিয়ে দাও। আর যারা যুক্ত আছো, অলরেডি নেট ডিস্টার্ব করতেছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আলিনুর সিয়াম খুব সুন্দর হয়েছে স্যার। উত্তর বলো দেখি, লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করেছে। রাহাত জামান ক্লাসে অংশগ্রহণ করেছো, ধন্যবাদ। আরিফুল ইসলাম অনিক, অর্থাৎ মনে হয় ইব্রাহিম ফরাজি হবে। হ্যাঁ, 2 ভাগে ভাগ করা যায় বলছে। স্যার আমারটা কি সঠিক হয়েছে কি না? আরিফ বলছে স্যার বি, অর্থাৎ 2 ভাগে। সিয়ামও বলছে 2। তাহলে আমি একটু সঠিক উত্তর তোমাদের বলে দেই, কারটা হয়েছে তোমরা মিলিয়ে নিতে পারবে। 2 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ যারা উত্তর পাঠিয়েছো সবার উত্তরই হয়েছে। অর্থাৎ তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করেছো, তারই একটি নমুনা এখানে প্রকাশিত হলো। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কুইজে। কোনটি মূলধন জাতীয় ব্যয়? আসবাবপত্র ক্রয়, পণ্য ক্রয়, অবচয়, ঋণ গ্রহণ। শিক্ষার্থীরা দ্রুত উত্তর পাঠিয়ে দাও। কোনটি মূলধন জাতীয় ব্যয়? আসবাবপত্র ক্রয়, পণ্য ক্রয়, অবচয়, ঋণ গ্রহণ। কোনটি মূলধন জাতীয় ব্যয়? হ্যাঁ, অলরেডি একটি উত্তর আসছে, আসবাবপত্র ক্রয়। আর কেউ? আমি একটু সময় দিচ্ছি। হ্যাঁ, তোমরা দ্রুত উত্তর পাঠিয়ে দাও। হ্যাঁ, উত্তর পাঠিয়ে দাও। কোনটি মূলধন জাতীয় ব্যয়? কোনটি মূলধন জাতীয় ব্যয়? আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি, অবচয়। হ্যাঁ, 2-এর এ অলরেডি উত্তর আসতেছে। প্লিজ চেকিং ইউর নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। আসবাবপত্র ক্রয়, আরিফ বলেছে আসবাবপত্র ক্রয়। আসিফুল ইসলাম অনিক বলেছে এ, আসবাবপত্র ক্রয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আসবাবপত্র ক্রয়। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় কুইজে। সঠিক অ্যান্সারটা তোমাদের দেখিয়ে চলে যাচ্ছি আমরা তৃতীয় কুইজে। কোনটি মুনাফা জাতীয় আয়? 4টি অপশন: শেয়ার বিক্রয়, ঋণ গ্রহণ, ব্যাংক সুদ ধার্য করা হলো, পণ্য বিক্রয়। দ্রুত তোমরা চলে যাও। শিক্ষার্থীরা দ্রুত সঠিক উত্তর পাঠিয়ে দাও। কোনটি মুনাফা জাতীয় আয়? কোনটি মুনাফা জাতীয় আয়? কোনটি মুনাফা জাতীয় আয়? শেয়ার বিক্রয়, পণ্য বিক্রয়, ঋণ গ্রহণ, ব্যাংক সুদ ধার্য করা হলো। অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছো। অনেকেই বলতেছে নেট প্রবলেম। হ্যাঁ, দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে মুনাফা জাতীয় আয় কোনটি? দেখো সঠিক উত্তর হচ্ছে পণ্য বিক্রয়। সঠিক উত্তর হচ্ছে পণ্য বিক্রয়। আমরা হ্যাঁ, পণ্য বিক্রয় সঠিক উত্তর।
পণ্য বিক্রয়, অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছে পণ্য বিক্রয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কুইজে। মুনাফা জাতীয় লেনদেন কয় ধরনের? মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে 3, 2, 4, 5। 3, 2, 4, 5। একটু দ্রুত তোমরা উত্তর পাঠিয়ে দাও। আমাদের আরেকটি অর্থাৎ খ নম্বর প্রশ্নের উত্তর বাকি আছে এই অ্যাসাইনমেন্টের, অর্থাৎ কুইজ শেষ করে আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। সঠিক উত্তর চলে আসছে অলরেডি, সি হবে না, 2 প্রকার। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ কুইজ। মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটি? 4টি অপশন দেওয়া আছে। কমিশন, ব্যাংক থেকে গৃহীত ঋণ, সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ, আর শিক্ষানবিশ সালামি। 4-এর সি বলছে, সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ না। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছ, ধন্যবাদ। সায়েম বলছে সি, সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ না। তাহলে আমি সঠিক উত্তরটা দেখিয়ে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অর্থাৎ খ নম্বর প্রশ্নে। শিক্ষানবিশ সালামি হবে। হ্যাঁ, প্রিন্স রেনিও দিয়েছে। এখন অনেকেই বলতেছে ধন্যবাদ তোমাদের সবাইকে কুইজে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা আমাদের অ্যাসাইনমেন্টের খ নম্বর প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। ব্যবসার জন্য এটা দরকার নেই। হ্যাঁ, আমাদের পরবর্তী শিক্ষণফল ছিল জাবেদা কি? জাবেদার ধারণা অর্থাৎ সাধারণ জাবেদা আমাদের শিক্ষণফলে ছিল। জাবেদা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখ ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে ব্যাখ্যা সহ যে বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। অর্থাৎ প্রত্যেকটা লেনদেন বিশ্লেষণ করব আমরা। প্রত্যেকটা লেনদেনের 2টা পক্ষ পাবো, একটা পক্ষকে ডেবিট আর একটা পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করব এবং সংক্ষেপে এটার ব্যাখ্যা লিখব। এটার নামে হচ্ছে জাবেদা। এখানে লেনদেনের সংজ্ঞাটি লেখা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু দেখে নাও। হ্যাঁ, লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখ ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে ব্যাখ্যা সহ যে বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা। অলরেডি আমরা জাবেদা সম্পর্কে জানলাম। এখন জাবেদার আমরা একটু শ্রেণী বিভাগ দেখব, অর্থাৎ সাধারণ জাবেদার অনেকগুলো শ্রেণী আছে, যেমন বিশেষ জাবেদা ও প্রকৃত জাবেদা। এই বিশেষ জাবেদা আবার 6 প্রকার: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। প্রকৃত জাবেদা আমাদের 9-10 বইয়ে 5 প্রকার দেওয়া আছে: প্রারম্ভিক, সমাপনী, সমন্বয়, দাখিলা, সংশোধনী দাখিলা এবং অন্যান্য দাখিলা। তো এত শ্রেণী আছে জাবেদার, এগুলো আমরা আজকে একটি ক্লাসে আলোচনা করে শেষ করতে পারবো না। আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টে শুধু সাধারণ জাবেদা সম্পর্কে আলোচনা করতে বলেছে এবং সাধারণ জাবেদা দিতে বলেছে এবং এর ছক বিশ্লেষণ করতে বলেছে, আমরা এতটুকুই করব। তাই আমরা একটু সাধারণ জাবেদার ছক দেখে নিব। দেখো, আমি একটা ছক এখানে অঙ্কন করলাম, তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি ছকটা অঙ্কিত হয়ে গেল। প্রথম এই জাবেদার ঘর সংখ্যা হচ্ছে 5টি, 1, 2, 3, 4, 5। অনেক সময় অবজেক্টিভ পরীক্ষা আমাদের এই 5টি ঘর সম্পর্কে আলোচনা করতে বলে। এই ঘরে হচ্ছে তারিখ, এখানে বিবরণ অবলিক হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, অর্থাৎ তুমি এই 2টার যে কোনো একটি লিখতে পারবে। বিবরণও লিখতে পারো অথবা হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন থেকে যে আমরা 2টা হিসাব খুঁজে বের করব, ওই শিরোনাম 2টি এখানে লিখতে হয়। এখানে খতিয়ান পৃষ্ঠা, অর্থাৎ জাবেদা থেকে খতিয়ানে পোস্টিং দেওয়া হয়, পরবর্তী কোন পৃষ্ঠায় পোস্টিং দেওয়া হয়েছে এখানে তার নাম্বার লিখতে হয়। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের একটা পক্ষ ডেবিট এবং আর একটা পক্ষ ক্রেডিট হয়। ডেবিটের সমপরিমাণ টাকা আবার ক্রেডিটে লিখতে হয়। এই হচ্ছে জাবেদার ছক। জাবেদায় তারিখ কিভাবে লিখতে হয় একটা প্রশ্ন, শিক্ষার্থীরা অনেকেই ভুল করে, আবার পরীক্ষায় অবজেক্টিভও আসে। প্রথমে তারিখ, তারপরে প্রথমে সাল, তারপরে হচ্ছে মাস, তারপরে তারিখ, এভাবে লিখতে হয়। তো আমরা এখন আমাদের যে লেনদেনগুলো দেয়া আছে খ নম্বর প্রশ্নে, নিম্নলিখিত লেনদেনগুলো শাপলা ফ্যাশনের সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। 2020 সালের মার্চ 1 মিস্টার যাই হোক নগদ 2 লাখ টাকা, আসবাবপত্র 1 লাখ টাকা এবং 1 লাখ টাকার তৈরি পোশাক সহ ব্যবসা শুরু করলেন। উক্ত ব্যবসায় তার লেনদেন নিম্নরূপ, অর্থাৎ এখানে 1 তারিখের 1টা 2 3 4 4টা 5টা লেনদেন দেওয়া আছে। এই 5টা লেনদেন আমরা জাবেদা করব, সাধারণ জাবেদা। তো জাবেদা করার আগে ইতিপূর্বে তোমাদের সাধারণ জাবেদার ছক তোমাদের সামনে উপস্থাপন করেছি।
এখন এটা করার জন্য আমাকে ছকটা দেখাতে হবে। নতুন করে আবার ছক অঙ্কন করলাম। তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন 1 তারিখের লেনদেনটা আমি এখানে একটু নিয়ে আসলাম। দেখো, 2020 সালের 1 মার্চ নগদ 20,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, 1 লাখ টাকার তৈরি পোশাক নিয়ে ব্যবসা শুরু করছে। শিক্ষার্থীরা এখানে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এটা একটা লেনদেন। আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, একটা লেনদেন। তৈরি পোশাক নিয়ে ব্যবসা শুরু করছে, এটাও একটা লেনদেন। তো তুমি প্রথমে চিন্তা করবা ব্যবসায় কি আসলো। প্রথমে নগদ টাকা আসছে, এর জন্য নগদান হিসাব। তারপরে কি আসছে? আসবাবপত্র আসছে, আসবাবপত্র হিসাব। আর পণ্য আসলে ক্রয় হিসাব। অর্থাৎ 3 ধরনের আইটেম নিয়ে আমরা ব্যবসা শুরু করছি। তো মালিক যা দেয় এটাকে বলা হয় মূলধন। তাহলে নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, পণ্য ক্রয় অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর এগুলো সবই মালিক দিয়েছে, অর্থাৎ মালিক দিলে এটাকে আমরা মূলধন বলি এবং ব্যবসার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এই কারণে মালিকানা সত্ত্বকে আমরা ক্রেডিট করব। তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর এগুলোর সবগুলোর যোগফল হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। এই 3টার যোগফল হচ্ছে 2,20,000 টাকা। এখানে আমরা সংক্ষেপে একটু ব্যাখ্যা লিখব যে নগদ, আসবাবপত্র ও পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ হলো। তাহলে এটা একটু লিখে দেই, শেষ। অর্থাৎ 1 তারিখের জাবেদা দেওয়া আমাদের শেষ। প্রথমে আমরা তারিখ লিখলাম, মাস লিখলাম, সাল, মাস, তারিখ, এইভাবে জাবেদার পোস্টিং দিতে হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় লেনদেন। দ্বিতীয় লেনদেন আছে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। তুমি প্রশ্ন করবা ব্যবসায় কি আসলো আর কি গেল। তোমার এই 2টা প্রশ্নের উত্তর তুমি কমপক্ষে একটা প্রশ্নের উত্তর পাবাই, যে কি আসলো, ধরো কিছুই আসে নাই, কিন্তু কি গেল? নগদ টাকা গেছে। তাহলে নগদ টাকা আমরা কি নামে ডাকি? সম্পদ নামে ডাকি। তাহলে নগদ টাকা যেহেতু সম্পদ, তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন আছে নগদ টাকা কোথায় গেছে? ব্যাংকে। ব্যাংক হিসাবও সম্পদ। তাহলে ব্যাংক হিসাবও যেহেতু সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে আমরা করব ডেবিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটার জাবেদা এখানে এখন লিখে দেই। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে এটা আমরা একটু সংক্ষেপে ব্যাখ্যা লিখে শেষ করে দিব। তাহলে 4টা লেনদেনের মধ্যে অলরেডি আমাদের 2টা লেনদেনের পোস্টিং শেষ হলো, বাকি আছে 2টা। দেখি বাকি 2টা আমরা একটু জাবেদা দিয়ে দেই। বাকি 2টার মধ্যে একটা আছে 5 ডজন 3 পিস ও 2 ডজন শাড়ি বাকিতে কুড়ায়। শিক্ষার্থীরা যেহেতু এটা ফ্যাশনেবল মানে বিজনেস, তৈরি পোশাকের ব্যবসা করে, তাই এই 3 পিস এবং শাড়ি হচ্ছে তার কাছে প্রোডাক্ট, অর্থাৎ পণ্য ক্রয় করেছে সে বাকিতে। এখানে 5 ডজন আর 2 ডজন মিলে টোটাল দাম দেওয়া আছে 40,000 টাকা। তো এখন এখানে হয়েছে ক্রয় করেছি, ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, ব্যবসার ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই কারণে ক্রয় হিসাব ডেবিট। আর বাকিতে ক্রয় করেছি, আমাদের কাছে কেউ টাকা পাবে, অর্থাৎ পাওনাদার অথবা প্রদেয় হিসাব। পাওনাদারের লেটেস্ট নাম হচ্ছে প্রদেয় হিসাব। এখানে প্রদেয় হিসাবকে আমরা ক্রেডিট করব, কারণ দায় বৃদ্ধি পেয়েছে, এই কারণে ক্রেডিট। এখানে সংক্ষেপে লিখে দিলাম বাকিতে পণ্য ক্রয়, সরি এখানে ক্রয় হবে, একটু চেঞ্জ করে দিচ্ছি, ক্রয়। এরপরে পরেরটা প্রতিটি 1,000 টাকা দরে 2 ডজন 3 পিস নগদে বিক্রয়। তাহলে নগদে কি আসছে? নগদ টাকা আসছে। নগদান হিসাব হচ্ছে সম্পদ বৃদ্ধি ডেবিট। আর প্রতিটি 1,000 টাকা ধরে 2 ডজনে হচ্ছে 24টির দাম হবে 24,000 টাকা। তাহলে নগদান ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট। আমরা সংক্ষেপে একটু কারণটা লিখে দিলাম, নগদে বিক্রয়। অলরেডি আমাদের ধরো জাবেদা লেখা শেষ। এরপর সর্বশেষ আইটেমটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন 2,000 টাকা। ব্যবসার কি আসলো? কিছুই আসে নাই। কি গেছে? নগদ টাকা চলে গেছে। তো নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। আর যেহেতু মালিক নিয়েছে, মালিক নিলে আমরা উত্তোলন হিসাব বলি। উত্তোলন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব, বাট উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে আমরা ডেবিট করি, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে সংক্ষেপে কারণ মালিক কর্তৃক নগদ উত্তোলন লিখে দেওয়া। তুমি যদি যোগ করে দাও দিতে পারো, না করে দিলেও সমস্যা নাই, কারণ এখানে যখন তোমাদের নাম্বার কাউন্ট হবে তখন প্রত্যেকটা লেনদেন গুনে গুনে নাম্বার দিবে, অর্থাৎ ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে যোগফল এখানে জরুরি না, দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তো আমরা আমাদের অলরেডি
অ্যাসাইনমেন্টের কার্যক্রম শেষ করে ফেললাম। এখন তোমাদের সামনে দুই একটি কুইজ আলোচনা করে আজকের ক্লাসটি শেষ করে দেব। প্রথম কুইজ, সাধারণ জাবেদায় কয়টি ঘর থাকে? ইতিপূর্বে সাধারণ জাবেদার ঘর তোমরা দেখেছো। দেখি, 6টি, 5টি, 4টি, 7টি। সাধারণ জাবেদায় কয়টি ঘর থাকে? দ্রুত উত্তর পাঠিয়ে দাও। সাধারণ জাবেদার ঘর সংখ্যা কয়টি? অলরেডি প্রিন্স রেনি বলেছে 5টি ঘর। আরও দুই একজনের কাছ থেকে উত্তর প্রত্যাশা করছি। 5টি। নেট প্রবলেম হচ্ছে, বোঝাই যাচ্ছে। নামিরা বলেছে স্যার এ হবে, 6টি হবে সাধারণ জাবেদার ঘর। আরও দুই একজনের কাছ থেকে অ্যান্সার প্রত্যাশা করতেছি। সাধারণ জাবেদার ঘর কয়টি? পাঁচটি। আরিফ বলছে 5টি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। 5টি সঠিক উত্তর হচ্ছে 5টি। এবার পরের প্রশ্ন, যে নামে হিসাব রাখা হয় না? পণ্য, ব্যাংক, প্রদেয়, উত্তোলন। যে নামে হিসাব রাখা হয় না, শিক্ষার্থীরা দেখো কোন নামে হিসাব রাখা হয় না? দেখো তোমরা, প্রদেয় নামে হিসাব রাখা হয় না, ব্যাংক নামে, উত্তোলন নামে, না পণ্য নামে? দ্রুত উত্তর পাঠিয়ে দাও। দ্রুত উত্তর পাঠিয়ে দাও। যে নামে হিসাব রাখা হয় না, কোন নামে হিসাব রাখা হয় না? অলরেডি আমরা দেখতেছি ডি বলছে উত্তোলন নামে হিসাব রাখা হয় না। আরও দু একজনের কাছ থেকে পণ্য নামে হিসাব রাখা হয় না, আরিফ বলছে পণ্য। দেখি সঠিক উত্তর কোনটা? পণ্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, জাবেদায় তারিখ লেখার ধারাবাহিকতা কোনটি? এটা কিন্তু আমরা জাবেদা শিখতে গিয়েই আলোচনা করেছি। জাবেদায় তারিখ লেখার ধারাবাহিকতা কোনটি? প্রথমে দিন, মাস ও বছর, বছর, মাস ও দিন, মাস, দিন ও বছর, বছর, মাস ও দিন। তোমরা একটু উত্তর পাঠাও। তোমাদের সঠিক উত্তরের আশায় কোনটির নামে কোনো জাবেদায় তারিখ লেখার ধারাবাহিকতা কোনটি? প্রশ্নের নাম্বার লিখে পাঠাও। এ বলছে দিন, মাস, বছর। আর কে? দিন, মাস ও বছর। দিন, মাস ও বছর। দিন, মাস ও বছর। কে বলেছে দিন, মাস ও বছর? হ্যাঁ,
অনেকেই দিন মাস ও বছর, তাহলে আমরা একটু সঠিক উত্তরটা দেখে নিই। বছর মাস ও দিন, প্রথমে সাল লিখতে হয়, তারপরে মাস, তারপরে হচ্ছে বছর। শিক্ষার্থীরা অলরেডি আমরা আমাদের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কার্যক্রম শেষ করলাম। পাশাপাশি তোমরা কতটুকু অংশগ্রহণ করলা তাও একটু দেখতে পেলাম, অর্থাৎ যে আলোচনাগুলো করলাম এর ভিত্তিতে আমি কয়েকটা কুইজ দিয়েছি। এরপরে আর 2টি কুইজ তোমাদের কাছে আছে। জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো, নিচের কোন হিসাবটি ক্রেডিট হবে? জীবন বীমা প্রিমিয়াম প্রদান কোন হিসাবটি ক্রেডিট হবে, অর্থাৎ তোমাদের একটা পক্ষ জানতে চেয়েছি আমরা। জীবন বীমা প্রিমিয়াম প্রদান কোন হিসাবটি ক্রেডিট হবে? দেখো, জীবন বীমা প্রিমিয়াম প্রদান কোন হিসাবটি ক্রেডিট হবে? হ্যাঁ, 3 এর বি না, 4 নম্বরের কি হবে বলো? 4-এর এ বলছে জীবন বীমা ক্রেডিট হবে, হয় নাই। সঠিক উত্তরের অপেক্ষায় আছি, দ্রুত একটু সঠিক উত্তর পাঠিয়ে দাও। আল্লাহ, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান এর কোন হিসাবটি ক্রেডিট হবে? সঠিক উত্তর হচ্ছে নগদান হিসাবটি ক্রেডিট হবে। হ্যাঁ, এরপর আমরা সর্বশেষ কুইজ, কোন বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়? জাবেদা বই, নগদান বই, রেওয়া মিল, খতিয়ান। শিক্ষার্থীরা অলরেডি মাগরিবের আজান দিয়েছে, আমরা আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টের কার্যক্রম শেষ করে দিয়েছি কুইজ প্রতিযোগিতা, তাই আমরা আর দীর্ঘায়িত করব না। সর্বশেষ কুইজের উত্তরটা দিয়েই আজকের ক্লাসটি শেষ করে দিব। তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টের কার্যক্রম সম্পন্ন করবে, এই বলে আজকের ক্লাসটা শেষ করে দিলাম। জাবেদা বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।